আবারও ইউনূসের বিরুদ্ধে মুখ খুললেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। তার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের দায়ের করা পূর্বাঞ্চলের প্লট দুর্নীতির মামলার বিচার কাজ শুরু হবে 11 আগস্ট। তার আগে ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানকে সাক্ষাৎকার দিয়েছেন ব্রিটেনের সাবেক এই মন্ত্রী। অভিযোগ করেছেন বাংলাদেশের আদালতে তার বিরুদ্ধে অভিযোগের বিচার শুরু হলেও এ নিয়ে তিনি বা তার আইনজীবী কিছুই জানেন না। টিউলিপ সিদ্দিক বলেছেন, অধ্যাপক ইউনূস এবং তার খালা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যে দ্বন্দ্ব চলছে সে রাজনৈতিক দ্বন্দ্বের বলির পাঠা তিনি। বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার হয়েছেন তিনি, যা তার জীবনকে উল্টে দিয়েছে। সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিক পরিষ্কার করেছেন, আইনগতভাবে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তারের ক্ষমতা রাখে না। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। টানা চতুর্থবার এমপি হয়েছিলেন টিউলিপ সিদ্দিক। কিয়ার স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি যুক্তরাজ্যে ক্ষমতা আসার পর টিউলিপ সিদ্দিককে নিজের নতুন মন্ত্রিসভায় সিটি মিনিস্টারের পদে বসিয়েছিলেন স্টারমার। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূতরা রাজনীতিতে এসে এমপি হলেও মন্ত্রিসভায় বাংলাদেশিদের প্রথম ফুলটি টিউলিপের মাধ্যমে ফুটেছিল। গত বছর জুনে যুক্তরাজ্যে ভোটের পর টিউলিপ তখন যেন উঠছিলেন, কিন্তু 2 মাস না যেতেই তার জন্য দুঃসংবাদ আসে দেশ থেকে, যখন তিনি জানতে পারেন বাংলাদেশে তার খালা শেখ হাসিনার পতন ঘটেছে। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা যখন ভারতে চলে যান, তখন তার সাথে ছিলেন টিউলিপের মা শেখ রেহানা। 42 বছর বয়সী টিউলিপ 1 যুগ আগে যুক্তরাজ্যে লেবার পার্টিতে সক্রিয় হওয়ার পর বিভিন্ন সময় বলেছিলেন তার রাজনীতিতে আসার প্রেরণা খালা শেখ হাসিনা। শেখ হাসিনা ক্ষমতাচ্যুতি বাংলাদেশের বিষয় বলে যুক্তরাজ্যে স্বস্তিতে থাকতে চেয়েছিলেন টিউলিপ, কিন্তু তা হয়নি। খালার সঙ্গে টিউলিপের ভাগ্যাকাশেও নেমে আসে কালো মেঘ। বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনা আমলের বিভিন্ন অনিয়মের তদন্তে নামে। তাতে দেশের ভেতরে বাইরে থাকা শেখ পরিবারের সব সদস্যের বিরুদ্ধে যেন তেনভাবে অভিযোগ দায়েরের চেষ্টা করে। টিউলিপের দুর্নীতির সম্পৃক্ততা পাওয়ার অভিযোগ তোলে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। লন্ডনে আওয়ামী লীগের নেতাদের কাছ থেকে নানা সুবিধা পাওয়ার অভিযোগ প্রকাশ করতে থাকে। ব্রিটিশ দৈনিকগুলোতে নানা ধরনের খবর প্রকাশিত হয়। টিউলিপ তখন ছিলেন সিটি মিনিস্টার। তার দায়িত্ব ছিল আর্থিক খাতে দুর্নীতি প্রতিরোধ। যুক্তরাজ্যের বিরোধী শিবির থেকে পদত্যাগের তখন দাবি ওঠে। গত জানুয়ারিতে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক। তখন তিনি অনিয়মের অভিযোগ অস্বীকার করেন। সমালোচনার মুখে তিনি নিজেকে সঁপে দেন যুক্তরাজ্যের সরকারকে দায়িত্বশীল রাখার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি লরি ম্যাগনাসের কাছে। ম্যাগনাস তদন্তে টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির কিংবা মন্ত্রীর আচরণবিধি ভঙ্গের কোনো প্রমাণ পাননি। অনেকটা রিলিফ পান তিনি। তবে ম্যাগনাস প্রধানমন্ত্রী স্টারমারকে দেওয়া চিঠিতে একটি আশঙ্কার কথা লিখেছিলেন। বলেছিলেন বাংলাদেশে তার পরিবারের কারণে টিউলিপ সম্মানহানির ঝুঁকিতে রয়েছেন। টিউলিপ মনে করছেন ম্যাগনাসের সেই আশঙ্কাই সত্যি হলো। পারিবারিক সম্পর্কের কারণে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে তাকে। হয়েছেন দ্বন্দ্বের বলি। সে দ্বন্দ্বটা বাংলাদেশের সাবেক ও বর্তমান শাসকের মধ্যে। বলেছেন অধ্যাপক ইউনূস ও তার খালা শেখ হাসিনার রাজনৈতিক দ্বন্দ্বে তার কোলাটারাল ড্যামেজ হয়েছে, মানে যে ড্যামেজে তার কোনো হাত নেই, যেমনটা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে তার কোনো হাত থাকার সুযোগ নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে টিউলিপের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। পূর্বাঞ্চলের প্লট দুর্নীতির মামলার পর ফ্ল্যাট দুর্নীতির অভিযোগে আরেকটি মামলা করেছে দুদক। প্লট দুর্নীতির মামলায় এরই মধ্যে অভিযোগ গঠনের পর 11 আগস্ট বিচার শুরুর দিন ঠিক হয়েছে। তার ঠিক একদিন আগে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে টিউলিপ বললেন বাংলাদেশের নোংরা রাজনীতির শিকার তিনি, যেটি তার জীবনকে উল্টে দিয়েছে। শেখ হাসিনা ও ডক্টর ইউনূসের বিবাদের মধ্যে পড়ে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বঙ্গবন্ধুর এই নাতনি মনে করেন বাংলাদেশে আওয়ামী লীগের ভুল কাজের খেসারত তাকে দিতে হচ্ছে। মন্ত্রিত্ব ছাড়লেও হ্যাম্পস্টেড ও হাইগেট আসনে লেবার পার্টির এমপি পদে এখনো রয়েছেন টিউলিপ। ফলে তার রাজনীতির অভিযাত্রা একটি ধাক্কা এলেও তা থেমে যায়নি এখনো। বাংলাদেশে টিউলিপের বিরুদ্ধে যে বিচার কাজ শুরু হচ্ছে, তাতে যদি টিউলিপ দোষী সাব্যস্ত হন, তাহলে কি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ধরে আনতে পারবে টিউলিপকে? টিউলিপ গার্ডিয়ানের এমন প্রশ্নের জবাবে স্পষ্ট উত্তর দিয়েছেন, অধ্যাপক ইউনূস সরকারের এমন কাজে তিনি মোটেই বিচলিত নন, শঙ্কিতও নন। কারণ যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো বন্দী কিংবা আসামি বিনিময় চুক্তি নেই। প্লট দুর্নীতির যে মামলায় 11 আগস্ট বিচার শুরু হতে যাচ্ছে তা অযৌক্তিক বলে উড়িয়ে দেন যুক্তরাজ্যের এই আইন প্রণেতা।
তিনি জানিয়েছেন ব্রিটিশ আইনি পরামর্শক হুগো কিতের কাছ থেকে তিনি পরামর্শ নিচ্ছেন, কিন্তু তার আইনজীবীদের কাছে কোনো সমন যায়নি। টিউলিপ সিদ্দিক তার পরিস্থিতি বোঝানোর জন্য বলেছেন, আমি ভিন দেশের একটি সাজানো বিচারের জন্য কয়েকদিন দূরত্বে আছি, কিন্তু এখনো জানি না যে আমার বিরুদ্ধে কি অভিযোগ আনা হয়েছে। আমার মনে হচ্ছে আমি কাফিস্কের দুঃস্বপ্নের মধ্যে আটকা পড়েছি, যেখানে আমাকে বিচারের আওতায় আনা হয়েছে, অথচ আমি সত্যিই জানি না অভিযোগগুলো কি এবং কি বিচার হচ্ছে। প্রশ্ন হলো, এই কাফিস্কের দুঃস্বপ্ন কি? কেনই বা টিউলিপ সিদ্দিক এটি ব্যবহার করেছেন? বিশ্ব সাহিত্যের প্রধান চিরায়ত লেখকদের একজন হলেন ফ্রান্স কাফকা। কাফকা তার লেখাগুলোতে এমন একটি দুঃস্বপ্নের জগতের বর্ণনা করতেন যেখানে চরিত্ররা নিজেদের ইচ্ছার বিরুদ্ধে এক অসম্ভব ও ভীতিপ্রদ পরিস্থিতির শিকার হয়। তার লেখার এই বৈশিষ্ট্যই কাফিস্কেক শব্দটির জন্ম দিয়েছে। বাংলাদেশের পূর্বাঞ্চলে রাজুকের প্লট দুর্নীতির ঘটনায় দুদক 3টি মামলা করেছে টিউলিপের বিরুদ্ধে, যদিও টিউলিপের নামে কোনো প্লট নেওয়া হয়নি। দুদকের অভিযোগ হলো, যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য হিসেবে তিনি ক্ষমতা ব্যবহার করে তার খালা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাপ দিয়ে মা, বোন, ভাইয়ের নামে প্লটগুলো লিখিয়ে নিয়েছিলেন। এই মামলা দায়েরের পর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরের সময় তার সঙ্গে দেখা করতে চিঠি দিয়েছিলেন টিউলিপ। তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন তারা চিঠি পেয়েছেন, তবে বিষয়টি আইনি এবং এটি আইনিভাবে সমাধান করা হবে। টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগও তোলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, যদিও রাশিয়ান সরকারের চাপে পড়ে এ নিয়ে আর কোনো উচ্চ বাচ্য করেনি অধ্যাপক ইউনূসের প্রশাসন। রাশিয়া এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। 2013 সালে মস্কোতে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে খালা শেখ হাসিনার সঙ্গে টিউলিপ ছিলেন। টিউলিপ বরাবরই দাবি করেছেন ওই সফরে তিনি লন্ডন থেকে খালা শেখ হাসিনার সাথে দেখা করতে গিয়েছিলেন। ব্রিটিশ সরকার ও প্রশাসন টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর প্রমাণ পায়নি। সেদিক থেকে নিশ্চিন্ত টিউলিপ সিদ্দিক। এমনকি টিউলিপের পদত্যাগের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার চিঠিতে লিখেছিলেন টিউলিপ আবার ফিরতে পারেন আগের ভূমিকায়। গার্ডিয়ানের খবরে সেই ইঙ্গিত দেওয়া হয়েছে কিছুটা। বলেছে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যেসব অভিযোগের কথা বলা হচ্ছে সে সম্পর্কে টিউলিপ সিদ্দিকের আইনজীবীদের কিছুই জানানো হয়নি। টিউলিপ এই অভিযোগটি অনেকদিন ধরে করে আসলেও দুদক বা ইউনূস সরকারের পক্ষ থেকে তেমন গা করা হয়নি। গার্ডিয়ানের খবরে অধ্যাপক ইউনূসের নতুন বাংলাদেশ নিয়ে খোঁচাও দেওয়া হয়েছে। পত্রিকাটি লিখেছে, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে নতুন বাংলাদেশের নজির খুবই কম দেখা যাচ্ছে। যে নির্বাচন হওয়ার কথা ছিল তা এখনো দূর কি বাদ। ডাউটি চেম্বারের আইনজীবীরা আন্তর্জাতিক ফৌজদারি আদালতের জন্য সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, সংখ্যালঘু এবং আওয়ামী লীগের সাথে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে বিনা প্ররোচনায় এবং সহিংস হামলার প্রমাণ সংকলন করে আসছেন। ফলে সামনের দিনে ইউনূস সরকারকে যে আন্তর্জাতিক অঙ্গনে আইনি লড়াই লড়তে হতে পারে সে ইঙ্গিতটা দিয়ে রেখেছে গার্ডিয়ান। আসসালামু আলাইকুম। সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে এখন সরকারের ভেতর থেকে শুরু করে রাজনৈতিক মহল, সুশীল সমাজ, সাধারণ মানুষ সব মহলে তোলপাড় শুরু হয়েছে। আসলে উপদেষ্টারা দুর্নীতি করছেন কিনা আমি সে বিষয়ে বলবো একটা উদাহরণ দিয়ে। নিশ্চয়ই আপনারা জানেন যে গত 2 দিন আগে শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তার তিনি দাবি করলেন যে অন্তর্বর্তী সরকারের অন্তত 8 জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির খবর তার নিজের কাছে রয়েছে, গোয়েন্দা সংস্থাগুলোর কাছে রয়েছে, এবং এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া নাকি গুরুত্বপূর্ণ পদে কোনো নিয়োগ হয় না, বদলি হয় না। তো এটি যখন তিনি মন্তব্য করলেন তখন সব মহলে মোটামুটি নড়াচড়া শুরু হয়ে গেল। অবশ্যই সরকারের মধ্যে তো বটেই, মজার বিষয় হচ্ছে যে এই ঘটনার মধ্য দিয়ে আবার বিএনপি যে প্রচণ্ডভাবে সরকারের জায়গা থেকে এক ধরনের ভয়ে আছে সেটিও প্রকাশ পেয়েছে। কেন ভয়ে আছে, কি কারণে ভয়ে আছে সে বিষয়ে একটু বলবো, এবং তাদের এই ভীতি নিশ্চয়ই আমরা দেখেছি মাঝে মধ্যেই প্রকাশ পাচ্ছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেগম খালেদা জিয়ার একান্ত সচিবের যে দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে সাথে সাথে বিবৃতি দিয়ে গণমাধ্যমকে তিনি জানালেন মিস্টার সাত্তারের এই বক্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত মন্তব্য এবং এর সব ধরনের দায়ভার সাত্তার সাহেবের। সরকারের মন্ত্রী পরিষদ সচিব
তিনি বিজ্ঞপ্তি দিয়ে জানালেন, বিবৃতি দিয়ে জানালেন যে অভিযোগকারীর কাছে যদি কোনো ধরনের অভিযোগ থেকে থাকে, প্রমাণ থেকে থাকে, তা যেন যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয় এবং যথারীতি সরকারি উপদেষ্টাদের দুর্নীতির বিষয়টি অস্বীকার করা হলো। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারাও সাথে সাথে বিবৃতি দিয়ে জানালো যে এই কথা কিন্তু আমরা বলিনি, তাদের অনুষ্ঠান ছিল এটি, এই কথা কিন্তু আমরা বলিনি, এটি মিস্টার সাত্তার সাহেবের নিজের দায়িত্ব। বিবিসিকে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন যে সাবেক সরকারি কর্মকর্তা মিস্টার সাত্তার দুর্নীতির বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ করে বক্তব্য দিয়েছেন, সে কারণে উচিত তার দালিলিক প্রমাণ সহ সবকিছু যথাযথ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া। এখন বিষয় হচ্ছে যে এবিএম সাত্তার এখনো পর্যন্ত কিন্তু তার এই বক্তব্য প্রত্যাহার করেননি। যারা সাবেক সরকারি আমলা বা বর্তমান পর্যায়ে যারা কাজ করছেন তাদের কারোর মন্তব্য হচ্ছে যে তিনি এমন কাঁচা লোক নন, সাত্তার সাহেবের কথা বলছেন, যে হুট করে কোনো মন্তব্য করে বলবেন, নিশ্চয়ই তার কাছে কোনো তথ্য প্রমাণাদি আছে। যে কথাই বলছিলাম যে উপদেষ্টারা আসলে দুর্নীতি করছেন কিনা এটি ডেফিনেট করে বলা যাবে না, তবে নানান ধরনের পুরো খবর তো আসে আমাদের কানে। সেটা যদি আমরা একটু মেলানোর চেষ্টা করি, একটা প্রশ্ন করি, গত 25শে আগস্ট অর্থাৎ 2024-এর 8 আগস্ট এই সরকার শপথ নেওয়ার পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন, দ্বিতীয় দফায় সম্ভবত 25শে আগস্ট। তিনি সেই ভাষণে কি বলেছিলেন, আমি হুবহু বলছি তার বক্তব্যটি। তিনি বলেছিলেন যে তার নিজের অর্থাৎ প্রধান উপদেষ্টার নিজের সম্পদের বিবরণী সহ সব উপদেষ্টার আয় এবং সম্পদের বিবরণী প্রকাশ করা হবে। পর্যায়ক্রমে এটি সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রেও নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে, এই কথা তিনি স্পষ্ট করে বলেছিলেন। আচ্ছা, পরবর্তীতে আমরা কি দেখলাম? পরবর্তীতে দেখলাম যে একটা খসড়া নীতিমালা প্রকাশ করা হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এবং সমমর্যাদা সম্পন্ন ব্যক্তিদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের ক্ষেত্রে, এবং সেই নীতিমালাটি 19শে সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদনও হয়। তারপর কি হলো? তারপর 1 বছর হয়ে গেল, কোনো উপদেষ্টা কিন্তু আজ অবধি তাদের সম্পদ বা আয়ের বিবরণী প্রকাশ করেননি। একমাত্র নাহিদ ইসলাম এনসিপির যিনি বর্তমান আহ্বায়ক, তিনি যখন ডাক ও টেলিযোগাযোগ বা অন্য আরেকটি মন্ত্রণালয়ের উপদেষ্টা দায়িত্বে ছিলেন, তিনি একেবারে শেষ পর্যায়ে তার সম্পদ এবং আয়ের বিবরণী প্রকাশ করেছিলেন। সেটি নিয়েও যদিও প্রশ্ন আছে, যাই হোক, প্রশ্ন হচ্ছে কেন উপদেষ্টারা তাদের সম্পদের বিবরণী, তাদের আয়ের বিবরণী এই 1 বছর প্রকাশ করার সাহস পেলেন না? কোথায় তাদের দুর্বলতা? এবং এখান থেকে যদি আমরা প্রশ্ন করি যে বা দাবি করি উপদেষ্টারা দুর্নীতি করছেন এবং সেই দুর্নীতির পরিমাণ সীমাহীন, তাহলে কি অযৌক্তিক কিছু বলা হবে? বলছিলাম যে নানান ধরনের গুঞ্জন, নানান ধরনের খবর তথ্য আমাদের কানে তো আসেই। বেশ কয়েকজন উপদেষ্টার এপিএস এর দুর্নীতির বিষয়ে যে অভিযোগগুলো এলো সেটা নিয়ে কি করা হয়েছে? একেবারে তো ধামাচাপা পড়ে গেছে। এক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস 300 কোটি টাকা তিনি যে কদিন ছিলেন সেই কদিনে আয় করেছেন অবৈধ উপায়, নিশ্চয়ই সেটি ধামাচাপা পড়ে গেল। দুদক কেন কোনো ধরনের কোনো তদন্ত করলো না? এই প্রশ্নগুলোর উত্তর কি? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যেই প্রশ্নটি তুললাম যে তারা তাদের আয়ের বা সম্পদের বিবরণী প্রকাশ করেনি, এই প্রশ্নটি তুললে তো আর কিছু লাগে না, কিছু লাগে না। এবং দুর্নীতি যে কমেনি সেটি তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন যে আগে যদি কোনো কাজের ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদেরকে 1 লাখ টাকা দিতে হতো, এখন সেখানে 3 লাখ টাকা দিতে হচ্ছে। সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন তার দলেরই লোক, তার দলের চেয়ারপারসনের একান্ত সচিব, জানাতন কথা নয়, খুবই স্পর্শকাতর, খুবই গুরুত্বপূর্ণ একটি পদ। সেই পদে থাকা কোনো ব্যক্তি যখন এমন দাবি করছেন, তখন তারা সবাই মুখে কুলো পেটে বসে থাকেননি, বরং বিরোধিতা করেছেন যে এর দায়িত্ব আমাদের না, দলের না। ভয়টি কোথায় বিএনপির? ভয়টি কোথায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরদের? ভয়টি সেখানেই
যখন 13ই জুন লন্ডন বৈঠকের মাধ্যমে আমাদেরকে জানানো হলো বা বিএনপি জানলো যে ফেব্রুয়ারিতে 2026 ফেব্রুয়ারিতে নির্বাচন ব্যবস্থা করা হবে কিছু কিছু শর্ত সাপেক্ষে, কেন ফেব্রুয়ারিতে নির্বাচন দেওয়া হচ্ছে না? প্রথম দিকে যখন এই ঘোষণা দেওয়া হলো তখন তারা আনন্দে ডুগডুগি বাজাচ্ছিল, সরকারের সব ধরনের কাজের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক চেক তারা দিচ্ছিল, সরকার খুব ভালো কাজ করছে, সততার সঙ্গে কাজ করছে। যখন দেরি হলো তফসিল ঘোষণা তো নয়, ঘোষণা প্রধান উপদেষ্টার মুখ থেকে, সেটি যখন আসতে দেরি করলো তখন আবার বিএনপি যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তাদের বক্তব্য দেওয়া শুরু করলো। সরকার এই করছে, সে করছে, সরকারের প্রতি সন্দেহ বাড়ছে, অবিশ্বাস বাড়ছে, অমুক কাজ খারাপ না, অমুক কাজ খারাপ, তমুক কাজ খারাপ, ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য। যখন প্রধান উপদেষ্টা আবার ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একটা সময়সীমা ঘোষণা করলেন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে, তখন থেকে আবার ব্ল্যাঙ্ক চেক দেওয়া শুরু হলো। এই কি বিএনপির দুর্বলতা যে সরকারকে নাড়ালেই, সরকারের বিরুদ্ধে কিছু বললেই সরকার বোধহয় নির্বাচন দেবে না? যেই সরকারের প্রতি এত বেশি সন্দেহ, অবিশ্বাস, সেই সরকারের প্রতি নির্বাচন দেবে এমন আস্থা রাখে কিভাবে বিএনপি? আর বিএনপিও বা তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় কতটুকু দিচ্ছে? নিজেদের উপর আস্থা নেই, বিশ্বাস নেই যে নির্বাচন একটা গণতান্ত্রিক অধিকার, গণমানুষের যেই আকাঙ্ক্ষা, দাবি, সেটি বাস্তবায়নের জন্য বিএনপি একাই যথেষ্ট এই মুহূর্তে। তাদের প্রতি তার এই বিষয়ে আস্থা নেই। সরকারকে চটানো যাবে না। যদি অন্য কিছু হয় তাহলে কি ভিতরে অন্য কোনো এজেন্ডা আছে, অন্য কোনো হিডেন এগ্রিমেন্ট আছে? আমরা জানি না। বিএনপির এই যে কথাবার্তা, নানান সময় নানান ধরনের রূপ, এগুলো আমাদের কাছে অনেক ধরনের সন্দেহের সৃষ্টি করে। এটাই বাস্তবতা। এবং সরকারের বিভিন্ন পর্যায়ে যে সীমাহীন দুর্নীতি চলছে, কোনো কোনো ক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের চেয়ে অনেক বেশি দুর্নীতি হচ্ছে, সে কথা তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি তার প্রতিবেদনে উল্লেখ করেছেন। ডক্টর ইফতেখার জামান নিজে উল্লেখ করেছেন দুর্নীতি তো হচ্ছে, অস্বীকার করার তো কোনো ওয়ে নাই। আবার এবিএম সাত্তার সাহেব যিনি অভিযোগটি করেছেন যে 8 উপদেষ্টার সীমাহীন দুর্নীতি রয়েছে, দুর্নীতি করছেন তারা, এই ভদ্রলোক তিনিও যে বিতর্কের ঊর্ধ্বে তা নন। তিনি 82 ব্যাচের কর্মকর্তা, বিসিএস ক্যাডার। আওয়ামী লীগ সরকারের সময় তিনি যুগ্ম সচিব যখন ছিলেন তখন তাকে অনেকের সাথে তাকে অবসরে পাঠানো হয়েছিল। 5 আগস্টের পট পরিবর্তনের পর তাকে ভূতপূর্ব সচিব পদে পদোন্নতি দেওয়া হয় এবং পদোন্নতি পেয়েই তিনি কি করলেন, অফিসার্স ক্লাবের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিলেন ক্যাডার বাহিনীর মতন, আর সবাইকে ঝেঁটিয়ে বিদায় করে দিলেন। এই জন্য বলছিলাম যে তিনিও যে খুব বিতর্কের ঊর্ধ্বে তা নন, তবে তিনি তার পদে থেকে যে বক্তব্যটি দিয়েছেন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটি মন্তব্য করেছেন, গুরুত্বপূর্ণ অভিযোগ। তার উচিত হবে বিষয়টিকে চ্যালেঞ্জে জানিয়ে খোলাসা করা। এখন হয়তো বিএনপির চাপে তিনিও কিছু করতে পারছেন না, তিনি তার বক্তব্য যেহেতু প্রত্যাহার করেননি, আবার কিছু বলতেও পারছেন না। খেলা চলছে, খেলা আমাদের সামনে অনেক কিছু প্রকাশ পাবে, নিশ্চিতভাবে প্রকাশ পাবে। সে পর্যন্ত অবশ্যই আমাদেরকে সুস্থ শরীরে ভালোভাবে অন্তত বেঁচে থাকা দরকার।